এবার বাংলাদেশ বনাম ইন্ডিয়ার টেস্ট ম্যাচকে ঘিরে ইন্ডিয়ার যে স্কোয়াড, আমি যদি ইন্ডিয়ার স্কোয়াডটাকে একটু বর্ণনা করি, সেই ক্ষেত্রে সেখানে ক্যাপ্টেন হিসেবে আছেন রোহিত শর্মা। অবভিয়াসলি রোহিত শর্মা আম, সর্বশেষ ৯টি ইনিংসে তিনি ২টি ইনিংস ভালো খেলেছেন, সেঞ্চুরি রয়েছে তার। বাকি ইনিংসগুলোতে আসলে খুব ভালো পারফর্ম যে তিনি করেছেন সেটা বলা যাবে না। তবে এই আসন্ন সিরিজকে কেন্দ্র করে সে তার ফর্মে ফিরে আসতে পারে কিনা এটা একটি দেখার বিষয়। যদিও রোহিতের ব্যাটিং নিয়ে কারো কোনো সংশয় থাকার কথা না, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো প্রতিপক্ষের জন্য সে ভয়ঙ্কর হয়ে যেতে পারে। ওপেনার হিসেবে আরেকজন যিনি আছেন জয়সওয়াল। আমি যদি এই এই তরুণ তুর্কি প্লেয়ার নিয়ে একটু বলতে চাই। ফার্স্টে 1000 রান কিন্তু তার টেস্টে। অভিষেকের পর থেকে খুব দারুণভাবে খেলছেন তিনি, এবং বেশ কিছু রেকর্ড অলরেডি তিনি করে ফেলেছেন এবং ধারাবাহিকভাবে ভালো খেলছেন। সেই ক্ষেত্রে এই তারই আহ, সেই ক্ষেত্রে এই সিরিজেও যে তিনি ভালো খেলবেন এটা সবাই আশা রাখতেই পারে। তারপরে যিনি রয়েছেন বিরাট কোহলি, কিং অফ ক্রিকেট। নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই বিরাট কোহলির ব্যাটিং ডেডিকেশন নিয়ে। যদিও তিনি টেস্টে একটু নড়বড়ে অবস্থানে রয়েছেন, ঠিক রোহিতের মতোই। তারপরেও যেহেতু তিনি ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান এবং ভালো মানের ব্যাটসম্যান, খারাপ খেললেও আসলে অন্যান্য দেশের ভালো ব্যাটসম্যানরা যে স্কোর করে আহ, সেই পরিমাণ স্কোর তিনি খারাপ খেললেও করে থাকেন, যেটি আমরা দেখে থাকি সচরাচর তার খেলাতে। সেই ক্ষেত্রে কোহলিকে দিয়ে কোনো ডাউট নেই কোহলিকে নিয়ে। আহ, তিনি ভালো খেলবেন এটা আমরা সবাই আশা রাখি। তারপর যদি বলি সরফরাজ খান, সরফরাজ খানও মূলত নতুন প্লেয়ার এসেছেন, খুব বেশি সময় হয়নি দলে তার। একটু মোটা বা একটু শারীরিকভাবে ভারী প্লেয়ার, তবে অসাধারণ খেলে থাকেন। অভিষেক থেকে শুরু করে তার পরবর্তী সময়গুলোতে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং তিনি তার পারফরমেন্স দিয়ে সবাইকে মুগ্ধ করে রেখেছেন। তারপরে যদি আরেক ওপেনারকে আমরা দেখি, শুভমান গিল, তিনি রয়েছেন অন্য ওপেনার হিসেবে। শুভমান গিল, তাকে নিয়ে তো বলার কিছু নেই, নিঃসন্দেহে ভালো ব্যাটসম্যান শুভমান গিল। তিনি তার প্রতিভার পরিচয় প্রতিবারই দিয়েছেন। সেই হিসেবে তিনি স্কোয়াডে রয়েছেন। এখন যদি আমি উইকেট কিপার ব্যাটসম্যানকে নিয়ে বলি, মূলত ইন্ডিয়া টিম তিনটা উইকেট কিপার ব্যাটসম্যানকে তাদের স্কোয়াডে রেখেছে। এক হচ্ছে কে এল রাহুল এবং ধ্রুব জুরেল। কে এল রাহুল, ধ্রুব জুরেল, তার সাথে অনেকদিন পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন ঋষভ পান্ট। আহ, এই তিনজনের মধ্যে আমার যেটি মনে হয় ঋষভ পান্টকে কন্টিনিউ করানো হবে বলে আমি মনে করি। আহ, ধ্রুব জুরেলকে খেলানো হবে না বলে আমি মনে করি। সেক্ষেত্রে ঋষভ পান্ট মানে অগ্রাধিকার পাবেন, যেহেতু তিনি ভালো মানের প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তার অ্যাক্সিডেন্টের কারণে দীর্ঘ সময় তিনি ইনজুরিতে ছিলেন, তারপরে ফিরে এসে আইপিএল ভালো খেলে, টি-20 ওয়ার্ল্ড কাপ ভালো খেলেছেন। দীর্ঘ সময় পর তিনি আসলে টেস্টে ফিরেছেন। সেই ক্ষেত্রে ঋষভ পান্টরা যদি কোনো বশত একটি ম্যাচ খেললো আর একটি ম্যাচ না খেলতে পারে, অথবা তার পারফরমেন্স যদি আশানুরূপ না হয়, সেক্ষেত্রে ধ্রুব জুরেলের চাইতে আমি কে এল রাহুলকে এগিয়ে রাখবো। কে এল রাহুলের দলে থাকার সম্ভাবনাটাই বেশি বলে আমি মনে করি। অন্যদিকে যদি আমি বোলিং সেক্টরে যাই, সেই ক্ষেত্রে সরি অলরাউন্ডার সেক্টরে যাই, সেক্ষেত্রে আকাশদীপ রয়েছেন বোলিং অলরাউন্ডার হিসেবে, মিডিয়াম ফাস্ট বল করে থাকেন। আহ, ইন্ডিয়া দলে আসলে খারাপ বলার মতো কোনো প্লেয়ার নেই, ভালো খেলে থাকেন। এদিকে আশ্বিন রয়েছেন অফ ব্রেক বলার হিসেবে। আশ্বিনকে তো আমরা সবাই যারা খেলা দেখি, দীর্ঘ সময় ধরে তার খেলা দেখে আসছি, অসাধারণ স্পিন বল করে থাকেন। যে কোনো মুহূর্তে তিনি ব্রেক থ্রো এনে একটি ম্যাচের পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারেন। তারপরে রয়েছে জাদেজা, স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার হিসেবে। জাদেজাও আসলে ভালো মানের ফিল্ডার এবং ভালো মানের বলার। পাশাপাশি তিনি কিন্তু
সময় উপযোগী ব্যাটিং করে থাকেন, ভালো মানের, খুব ভালো মানের ব্যাটিং করে থাকেন প্রয়োজনীয় সময়ে। অক্ষর পাটেল রয়েছেন, সেই ক্ষেত্রে স্লো লেফট আর্ম অর্থোডক্স। বোলিং সাইডটা যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আসলে স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার কিন্তু দুইজন রয়েছেন, জাদেজা এবং অক্ষর পাটেল, এবং অফ ব্রেক স্পিনার হিসেবে রয়েছেন আশ্বিন। এদিকে ফাস্ট বলার দিকে যদি আমরা যাই, বুমরাহ নিঃসন্দেহে অনেক ভালো মানের প্লেয়ার। আমরা গত টি-20 ওয়ার্ল্ড কাপেও দেখেছি অসাধারণ সুইং, ইন সুইং, আউট সুইং, সাথে তার ইয়োর কাটের যে একটা ভেরিয়েশন, ইয়োর কাট যে মানে তিনি নিখুঁতভাবে যে ইয়োর কাট বল করতে পারেন, এটি কিন্তু যে কোনো ব্যাটসম্যানের হৃদয়কে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো বিষয়। তারপরে রয়েছেন মোহাম্মদ সিরাজ, তিনিও রাইট আর্ম ফাস্ট বলার, অনেক ভালো বল করে থাকেন, সুইং ইন সুইং আউট সুইং সবই ভেরিয়েশন রয়েছে তার মধ্যে। ইয়াশ দয়াল রয়েছেন লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বলার হিসেবে, সর্বশেষ যে আমি বলবো, আরেকজন স্পিনার রয়েছেন কুলদীপ যাদব, লেফট আর্ম উইস্ট স্পিনার, মূলত একটু পেছন থেকে বল করে থাকেন, প্রচুর পরিমাণে সুইং করে থাকে, কিন্তু তার বল সুইং আই মিন প্রচুর পরিমাণে কিন্তু বল তার টার্ন করে, আমরা বিগত সময় দেখি একটু পেছন থেকে বল করে থাকেন, এই জন্যই ওয়েস্ট স্পিনার তিনি, একটু হাত পিছন দিক থেকে নিয়ে বল করে থাকেন। সব মিলিয়ে যদি আমরা ইন্ডিয়া টিমের স্কোয়াড বিশ্লেষণ করি, সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসেরই একটা কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। লেফট আর্ম স্পিনার রয়েছেন অর্থোডক্স, তারপরে অফ ব্রেক, রাইট আর্ম অফ ব্রেক স্পিনার রয়েছেন, মিডিয়াম ফাস্ট বলার রয়েছেন, ফাস্ট বলার রয়েছেন, লেফট হ্যান্ড ফাস্ট বলার রয়েছেন, মিডিয়াম ফাস্ট বলার রয়েছেন, উইকেট কিপার রয়েছেন তিনটি, স্পেশালাইজড ব্যাটসম্যান রয়েছেন পাঁচজন, উইকেট কিপার বাদ দিলে পাঁচজন স্পেশালাইজড ব্যাটসম্যান রয়েছেন। সেই ক্ষেত্রে সব দিক বিবেচনায় একটা ব্যালেন্স টিম করেছে কিন্তু টিম ইন্ডিয়া। লেফট রাইটের যে একটা কম্বিনেশন, স্পিন, অফ ব্রেক, লেগ ব্রেক, উইস্ট স্পিনের যে একটা কম্বিনেশন, সব মিলিয়ে অসাধারণ একটি স্কোয়াড করেছে তারা। সেই ক্ষেত্রে ইন্ডিয়া কোনো দিক থেকে স্কোয়াড ঘোষণার দিক থেকে আসলে কোনো অবস্থাতে পিছিয়ে নেই, শক্তিশালী অবস্থানে রয়েছে।